হ্যালো, গুড ইভিনিং। আজকে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার থিওরির থিওরি পার্ট করব। আমি এই চ্যাপ্টারটা ধরছি এই জন্যই কারণ থিওরি দিক দিয়ে দেখতে গেলে ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার পড়ছে আমাদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা, যে চ্যাপ্টার থেকে বেশি পরিমাণে থিওরি আসে, অনেক থিওরি লিখতে হয়। আর সেকেন্ড এখানে এর প্রেফারেন্সের মধ্যে আসছে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার থিওরিস। লাস্ট দিন আমি কিছু ক্যাপিটাল স্ট্রাকচার থিওরিস করেছিলাম, যেখানে আমি শিখেছিলাম ইকুইটি শেয়ার কাকে বলে, ইকুইটি শেয়ার কয় প্রকারের হয়, প্রেফারেন্স শেয়ার কাকে বলে, প্রেফারেন্স শেয়ার কয় প্রকারের হয়। তো এবার আমি কন্টিনিউ করছি ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ারের মধ্যে পার্থক্য। দেখো এখানে তো একটা আনসার দেওয়া আছে, তো আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলি যে ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ারের মধ্যে কি ডিফারেন্স আছে। ওকে, তো ডিফারেন্সগুলো এরকম যে ধরে নাও ইকুইটি শেয়ার তুমি যদি কেনো, তা তুমি কোম্পানির মালিক হিসেবে গণ্য হবে। ইউ আর দ্য ওনার অফ দি কোম্পানি, ইউ অ্যাজ ইউ আর হোল্ডিং দ্য শেয়ার অফ দি কোম্পানি। ওকে, সো ইউ আর দ্য ওনার অফ দি কোম্পানি, তুমি মালিকানা পাবে। ইউ উইল হ্যাভ অল দ্য রাইট টু অ্যাটেন্ড অল দ্য মিটিংস অফ দি কোম্পানি। তুমি তোমার কোম্পানির সব কটা মিটিং অ্যাটেন্ড করতে পারবে। ইউ উইল হ্যাভ দ্য রাইট টু ভোট ফর দ্য কোম্পানি, কোম্পানির ডিসিশন। সো কোম্পানি কোনো ডিসিশন দরকার পড়লে জেনারেল মিটিংয়ে তুমি ভোট করতে পারবে। তো ইউ উইল হ্যাভ অল দ্য রাইট অফ দ্য কোম্পানি বিকজ ইউ আর দ্য ওনার অফ দ্য কোম্পানি। এটা হচ্ছে ইকুইটি শেয়ারের ব্যাপার। অন আদার হ্যান্ড প্রেফারেন্স শেয়ারে হচ্ছে মাঝখানে ঢুকে আছে। যেমন ধরে নাও ডিবেঞ্চারের মধ্যে অতটা ফ্রি নয়, আর ইকুইটি শেয়ারের মধ্যে অতটা আপ লেভেলে নয়। প্রেফারেন্স শেয়ার মানে হচ্ছে শেয়ার ক্যাপিটাল অ্যাজ এ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আমি তোমাকে আরেকটু ডিটেলে বলি যে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালটা এলো কোথা থেকে, মানে এই কনসেপ্টটা স্টার্ট হয়েছে কোথা থেকে। দেখো, ইকুইটি শেয়ারের একটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইকুইটি শেয়ারকে রিডিম করতে হয় কোম্পানি উঠে যাওয়ার সময়, মানে কোম্পানির লিকুইডেশনের টাইমেতে। ঠিক আছে, কোম্পানির লিকুইডেশনের টাইমেতে ইকুইটি শেয়ারকে তোমার রিডিম করা যায়। তার আগে কোনো ইকুইটি শেয়ারে টাকা ফেরত পাওয়া যায় না। তো ইকুইটি শেয়ারে তুমি যদি একবার ইনভেস্ট করে ফেলো, তাহলে কোম্পানি তোমার টাকা ফেরত দেবে কবে, যখন কোম্পানির লিকুইডেশন হবে। তারপরে ইকুইটি শেয়ারের আরও ডিসঅ্যাডভান্টেজ কি আছে, ইকুইটি শেয়ার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কোম্পানি যদি প্রফিট হয় তোমাকে ডিভিডেন্ড দেবে, লস হলে কোনো ডিভিডেন্ড দেবে না। তো লোকে শেয়ারে ইনভেস্টও করতে চায় আর এই সমস্ত ঝামেলা থেকে মুক্তিও পেতে চায়। তো তাই জন্য ওদের জন্য আনা হয়েছে প্রেফারেন্স শেয়ার। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালে কি হবে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালে একটা টাইম বেঁধে দেওয়া থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে সেটা বেঁধে দেওয়া থাকে না। তো সে আমি ধরে নিচ্ছি থাকে যেই ক্ষেত্রগুলোতে, সেই ক্ষেত্রে ধরে বলে দেবে যে 5 ইয়ার্স পর তোমার টাকা ফেরত পাবে, রিডিম করবে, রিডিমেবল আফটার 5 ইয়ার্স বা রিডিমেবল আফটার 10 ইয়ার্স। তো এটা প্রেফারেন্স শেয়ারে থাকবে। ফার্স্ট পয়েন্ট তুমি পেলে। আর এই প্রেফারেন্সে একটা ফিক্সড রেটে ডিভিডেন্ড পাবে, তোমার 12% বা 13% যা বলবে ডিভিডেন্ড পাবে। ওয়াইরাস ইকুইটি শেয়ার সেটা পেতো না। তো এই জন্যই প্রেফারেন্স শেয়ারকে আনা হয়েছিল। তবে অ্যাজ পার বুক আমি দেখি কি বলছে, কি বলছে দেখা যাক। প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার পান এবং কোম্পানি অবসানের সময় পাওনাদারের পরিশোধের উপর উদ্বৃত্ত থাকে, তবে মূলধনে ফেরত পাওয়ার ক্ষেত্রে তারা ইকুইটি শেয়ার থেকে পান। দেখো কি বলছে, প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ডের ক্ষেত্রে অগ্রাধিকার পায়। ডিভিডেন্ডের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার একটাই কারণ এর রেট হচ্ছে ফিক্সড 12% বা 13%, নামের আগেই বলে দেওয়া থাকে, না বেশি না কম। তো আগে এদেরকে ডিভিডেন্ড দেওয়া হয়, তারপর যদি কিছু টাকা পড়ে থাকে দেন কারা পায়, তারা ইকুইটি শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পায়। আর যদি না পড়ে থাকে ইকুইটি শেয়ার হোল্ডাররা কোনো ডিভিডেন্ড পাবে না। তো এটা একটা প্রেফারেন্স পেয়ে যাচ্ছে। তাই জন্য এদের নাম দেয় প্রেফারেন্স, প্রেফারেন্স নাম দেওয়া হয় প্রেফারেন্স পায় বলে। তারপর কি, কোম্পানি যদি উঠে যায় সেই সময় কোম্পানি যদি কিছু উদ্বৃত্ত থাকে, মানে এক্সেস থাকে, মূলধন ফেরত পাওয়ার থাকে, তাহলে আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডারকে টাকা ফেরত দেওয়া হয়। ধরে নাও তোমার কোম্পানি উঠে যাচ্ছে, এখন কোম্পানিতে ইকুইটি শেয়ার 5 লাখ টাকার আছে আর প্রেফারেন্স শেয়ার 3 লাখ টাকা আছে। কোম্পানি উঠে যাচ্ছে, কোম্পানি উঠে যাওয়ার সময় কোম্পানি বিক্রি করে তোমার হাতে 4 লাখ টাকা এলো। এখন 4 লাখ টাকা আছে তোমাকে ইকুইটি শেয়ারকে দেওয়ার জন্য আর প্রেফারেন্স শেয়ারকে দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে কি হবে, 4 লাখ থেকে 3 লাখ আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা পাবে, তারপর যে 1 লাখ টাকা পড়ে থাকবে সেটা ইকুইটি শেয়ার হোল্ডারকে দেওয়া হবে। তাহলে আগে টাকাটা কি পাবে, আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা টাকাটা পাবে। তো এই জন্যই এর নাম হচ্ছে প্রেফারেন্স, মানে সবার আগে প্রেফারেন্স পায়। ঠিক আছে, ওয়াইজ ইকুইটি শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করা এবং প্রেফারেন্স শেয়ার ইকুইটি শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করে আফটার কি, আফটার প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। এবং প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের মূলধন ফেরত দেবার পর তাদের মূলধন ফেরত দেওয়া হয়। যদি আরেকটা কথা লিখতে পারো, যদি কিছু অবশিষ্ট থাকে, মানে প্রেফারেন্স শেয়ার হোল্ডারকে টাকা দেওয়ার পর যদি কোম্পানির হাতে কিছু থাকে তবে সেটা ইকুইটি শেয়ার হোল্ডারের কাছে যায়। যেমন ধরে নাও তোমরা একটা ঘরের ছেলে বাইরের ছেলে, ঘরে তোমার অতিথি এলো আর খাবার দেখবে ভাত একটু কম আছে, তখন মা কি করবে, আগে অতিথিকে খাবার দেবে, তাই তো, আগে অতিথিকে প্রেফারেন্স শেয়ারকে খাবার দেবে।
তারপর যদি কিছু পড়ে থাকবে নিজে খায়, আগে অতিথি দেবো ভাবা, তাই তো? সেরকমই প্রেফারেন্স শেয়ার হোল্ডারকে আগে প্রেফারেন্স দেওয়া হয়, তারপর কিছু পড়ে থাকলে ইকুইটি শেয়ার হোল্ডাররা পায়, বা ইকুইটি শেয়ার হোল্ডাররা গেনারও হতে পারে। যদি অনেক বেশি পড়ে থাকে তাহলে ধরে নাও কোম্পানি বিক্রি করে 15 লাখ টাকা পড়ে আছে, এখন ইকুইটি শেয়ার 5 লাখ টাকা পায়, আর প্রেফারেন্স শেয়ার ক টাকা পায়? 3 লাখ টাকা। তো প্রথমে 15 লাখ থেকে 3 লাখ শোধ করা হয় প্রেফারেন্স শেয়ার হোল্ডারে, হাতে পড়ে থাকবে এখনো 12 লাখ টাকা। এই 12 লাখ টাকা এই ইকুইটি শেয়ার হোল্ডারদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে, যদিও এদের 5 লাখ টাকা পায় তাও এদেরকে এক্সট্রা টাকা দেওয়া হবে। তো এটাই হচ্ছে ইকুইটি শেয়ারের ভালো ব্যাপার, যে লস হলেও হতে পারে, আর লাভ হলেও অনেক হতে পারে, বাট প্রেফারেন্স শেয়ার হোল্ডারে ফিক্সড থাকে। লভ্যাংশের হার প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা ফিক্সড পায়, আমি যেমন বললাম প্রেফারেন্স শেয়ার হোল্ডারের নামের আগেই লেখা থাকে 12% প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল, 13% প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল, তো এদের রেট অফ ডিভিডেন্ড ফিক্স থাকে। ওয়ারাস ইকুইটি শেয়ার হোল্ডারে কোনো ফিক্স থাকে না, যা বন্টনযোগ্য মুনাফা মানে ডিভিসেবল প্রফিট যা থাকবে সেই টাকার উপর ডিপেন্ড করে তাকে লভ্যাংশ দেওয়া হবে। সেটা থাকলে কিছু দেওয়া হবে, না থাকলে বোনাস ডিভিডেন্ড দেওয়াই হবে না, বেশি থাকলে বেশি দেওয়া হবে, কম থাকলে কম দেওয়া হবে, মানে সবাইকে দিয়ে দেওয়ার পরে যদি কিছু টাকা পড়ে থাকে তাহলে সেটা ইকুইটি শেয়ার হোল্ডাররা পাবে। তো এইটাই ডিফারেন্স লভ্যাংশের জের। দেখো একটা বলে রাখি যে প্রেফারেন্স শেয়ার হোল্ডার বিভিন্ন টাইপের হয়, তার মধ্যে এমন একটা প্রেফারেন্স শেয়ার হোল্ডার আছে যার একটা স্পেশাল পাওয়ার আছে। ধরো না প্রেফারেন্স শেয়ার হোল্ডার 12% প্রেফারেন্স শেয়ার হোল্ডার নাম দেওয়া আছে। এখন প্রেফারেন্স যদি কিউমুলেটিভ প্রেফারেন্সের হয়, তো না 2017 সালে কোম্পানির অবস্থা খারাপ যাওয়ার জন্য কোনো ডিভিডেন্ড কোম্পানি দিতে পারলো না প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে, মানে ইকুইটি শেয়ার হোল্ডারকে দিতে পারলো না তো পারলোই না, বাট প্রেফারেন্স শেয়ার হোল্ডারকেও কোনো ডিভিডেন্ড দিতে পারলো না। আবার 2018 সালে যখন ডিভিডেন্ড দিতে যাবে তখন প্রেফারেন্স শেয়ার হোল্ডারকে ডিভিডেন্ড দিলে পিডি ডিভিডেন্ড প্রেফারেন্স ডিভিডেন্ড দেওয়া হলো। এবার গল্প হচ্ছে যদি সেটা কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার হয়, তাহলে 2017 সালে যে ডিভিডেন্ডটা দেওয়া হলো না সেই টাকা প্লাস 2018 সালে যে টাকা হবে সেটা যোগ করে একসাথে প্রেফারেন্স ডিভিডেন্ড দিতে হবে। আর যদি নন কিউমুলেটিভ শেয়ার প্রেফারেন্স শেয়ার হয়, তাহলে 2017 সালে যখন ডিভিডেন্ড দিতে পারলো না তো দিতে পারলো না, 2018 সালে শুধুমাত্র 18 সালে ডিভিডেন্ডই দেওয়া হবে, 2017 সালে ডিভিডেন্ডটা পুরোপুরি লস হয়ে গেল। তো যদি কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার হয় সেক্ষেত্রে অপ্রদত্ত লভ্যাংশের জেরটা নয়, মানে আগে যদি কোনো ডিভিডেন্ড তুমি দিতে না পারো, কোনো ফিনান্সিয়াল প্রবলেমের জন্য যদি আগের বছর ডিভিডেন্ড না দিতে পারো, তাহলে এই বছর তোমার ডিভিডেন্ড দিতে হবে। আমি তোমাকে আরো ডিটেলে বলি ব্যাপারটা কি। ধরে নাও তুমি একটা লোকের থেকে প্রতি মাসে 600 টাকা করে পাও, ঠিক আছে? একটা মাসে লোকটা দিতে পারলো না, ওর ইনকামটা খুব খারাপ ছিল, দিতে পারলো না। ধরে না জানুয়ারি মাসে দিতে পারলো না, তাহলে ফেব্রুয়ারিতে গিয়ে সে ডবল টাকা দেবে, জানুয়ারি যে দিতে পারলো না সেই টাকাটাও দেবে আর ফেব্রুয়ারি টাকাটাও দেবে। ঠিক এটাকেই বলে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার, যে কোনো বছর যদি ডিভিডেন্ড কোনো কারণে না দিতে পারে তার নেক্সট ইয়ারে গিয়ে সেই ডিভিডেন্ডটা শোধ করে দেওয়া হবে। কিউমুলেটিভের ক্ষেত্রে এই রুলটা প্রযোজ্য, বাট নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার হলে সেটা প্রযোজ্য নয়। তাহলে তুমি যদি জানুয়ারিতে না দিতে পারে তো সেটা তোমার পুরোটাই লস গেল, ফেব্রুয়ারিতে হলে ফেব্রুয়ারিতে আবার দেবে টাকা, জানুয়ারির সঙ্গে তার কোনো সম্পর্ক আর রইলো না। বাট যদি ইকুইটি শেয়ারে হয়, ইকুইটি শেয়ারের ক্ষেত্রে কোনো লভ্যাংশের জের থাকে না, কোনো লভ্যাংশের জের থাকে না, মানে যে বছরে পেলো না সে বছরে পেলো না, তার টাকা পরে কোনো দিনে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ভোটাধিকার, দেখো প্রেফারেন্সিয়াল কোম্পানির মালিক নয়, তাই এদের কোনো ভোটাধিকার নেই, কোম্পানি কোনো কিছুতে কোনো ডিসিশন আছে তারা ভোট দিতে পারে না, কিন্তু ইকুইটি শেয়ার হোল্ডাররা ভোটাধিকার আছে, তাদের ভোট দেওয়ার অধিকার আছে। উদ্বৃত্ত সম্পত্তিতে অংশভোগ, যেমন আমি তোমাকে বললাম কোম্পানি উঠে যাওয়ার সময় কোম্পানি বিক্রি করে 15 লাখ টাকা পাওয়া গেল, এখন ইকুইটি শেয়াররা 5 লাখ টাকায় আছে ক্যাপিটাল আছে, প্রেফারেন্স শেয়ার হোল্ডার 3 লাখ টাকা ক্যাপিটাল আছে। তো 15 লাখ থেকে প্রথমে 3 লাখ টাকা ক্যাপিটাল দেওয়া হবে, তারপর 12 লাখ পড়ে থাকবে। 12 লাখ থেকে প্রথমে 5 লাখ টাকা দেওয়া হবে, তাহলে পড়ে থাকবে 5 লাখ টাকা মিটে গেল, 7 লাখ টাকা আরো এক্সট্রা পড়ে থাকবে। এই 7 লাখ টাকা আবার সেই ইকুইটি শেয়ার হোল্ডারকেই দেওয়া হবে, মানে 5 লাখও দেওয়া হলো 7 লাখও দেওয়া হলো, টোটাল 12 লাখ যে এক্সেস পড়ে থাকলো 15 লাখ থেকে প্রেফারেন্স শেয়ারকে 3 লাখ দিয়ে যে 12 লাখ এক্সেস পড়ে থাকলো পুরোটাই কে পাবে? ইকুইটি শেয়ার পাবে, ঠিক আছে? তো একে বলে উদ্বৃত্ত সম্পত্তি, মানে এক্সট্রা এক্সেস যদি কিছু পড়ে থাকে সেটা প্রেফারেন্স ইকুইটি শেয়ার হোল্ডাররা পাবে, বাট প্রেফারেন্স শেয়ার হোল্ডার পাবে না, এটাই লেখা আছে এখানেতে, ঠিক আছে? সবাই যোগদান, প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা সাধারণ সবাই মানে জেনারেল মিটিং এ যোগদান দিতে পারে না। এবার তুমি কোনোদিনই এটা লিখবে না যে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা মিটিং এ যোগদান দিতে পারে না, প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা সেই সব মিটিং এ যোগদান দিতে পারে যেখানে প্রেফারেন্স শেয়ার নিয়ে কথাবার্তা হবে,
প্রেফারেন্স শেয়ারদের স্বার্থ নিয়ে কথাবার্তা হবে, প্রেফারেন্স শেয়ারদের ব্যাপার নিয়ে কথাবার্তা হবে, সেখানে তারা যোগদান করতে পারে। বাট সাধারণ সভা জেনারেল মিটিং যেটা হয়, যেটা ইকুইটি শেয়ার হোল্ডারদের নিয়ে হয়, সেখানে কোনোভাবেই তারা যোগদান করতে পারবে না। অন আদার হ্যান্ড, ইকুইটি শেয়ার হোল্ডাররা সাধারণ সভায় যোগদান করতে পারে, বিকজ সভাটা তাদের জন্যই হয়। পরিচালক মণ্ডলীর প্রতিনিধি, দেখো পরিচালক মণ্ডলী মানে বোর্ড অফ ডিরেক্টর কি হবে, কে সিলেক্ট করবে? কোম্পানির মালিকরা সিলেক্ট করবে। তো ইকুইটি শেয়ার হোল্ডাররা সিলেক্ট করে যে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস কে হবে। তাদের নিজেদের প্রতিনিধি কি হয়, বোর্ড অফ ডিরেক্টরসদের নিজেদের লোক রাখতে হবে, যাতে করে অন্য বোর্ড অফ ডিরেক্টর, দেখো কোম্পানি পরিচালিত হয় পরিচালক মণ্ডলীর দ্বারা, মানে বোর্ড অফ ডিরেক্টরসদের দ্বারা। এখন বোর্ড অফ ডিরেক্টরস ধরুন 10 জন আছে, কোম্পানি যদি তারা ম্যানেজ করছে, তারা চুরি চামারি করতেই পারে। তো ইকুইটি শেয়ার হোল্ডাররা কি করে, যে তুই আমাদের কোম্পানিতে 10 জনের হাতে দিয়েছি, ঠিক আছে, আমরা একটা লোক রাখলাম যে আমাদের কথা ভাবে, সেই লোকটা বোর্ড অফ ডিরেক্টরসে মিশে গেল, আর বোর্ড অফ ডিরেক্টরসদের কোনো যদি দেখে এদিক ওদিক হচ্ছে বা কোনো যদি স্বার্থ বিঘ্নিত হয়, সেই ক্ষেত্রে তারা ইকুইটি শেয়ার হোল্ডারকে রিপোর্ট করে দেয়। তো এই হচ্ছে একটা ডিরেক্টর, যাকে প্রতিনিধি হিসেবে রাখা হয়, মানে রিপ্রেজেন্টেটিভ। তাহলে ইকুইটি শেয়ার হোল্ডাররা করতে পারে, বাট প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা করতে পারে না। হয়ে গেল ইকুইটি শেয়ার হোল্ডার প্রেফারেন্স শেয়ার হোল্ডারের মধ্যে পার্থক্য। ডিবেঞ্চার বা ঋণপত্র, এখন কোম্পানির টাকার দরকার পড়ে গেল হট করে, ঠিক আছে, কোম্পানি কি করবে, ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ার দেওয়া খুব টাইম সাপেক্ষ ব্যাপার, কোম্পানি ডিবেঞ্চার করে দেবে। কোম্পানি কি করবে, ডিবেঞ্চার করে দেবে, ঠিক আছে, ডিবেঞ্চার করে দেবে। দেখো ডিবেঞ্চার মানে হচ্ছে ডেপ্ট বা ঋণপত্র। ঋণপত্রে লেখা থাকবে, একটা ঋণপত্র থাকবে যেখানে লেখা থাকবে যে কোম্পানি তোমার থেকে ধরো না 5 লাখ টাকা নিয়েছে, আর এত বছর পর, 10 বছর পর বা 20 বছর পর ফেরত দেবে। ক টাকায় ফেরত দেবে, ধরো না 5 লাখ টাকাটা 10% প্রিমিয়ামে ফেরত দেবে, যাই হোক যা কন্ট্রাক্ট হবে সেটা লেখা থাকবে। আর এই 5 লাখ টাকার জন্য প্রতি বছর তোমাকে 10% করে ইন্টারেস্ট দেবে, ডিবেঞ্চার ইন্টারেস্ট। তো এই সমস্ত কথাবার্তা লেখা থাকে। তো তুমি যখন কোম্পানিকে 5 লাখ দিলে, তো কোম্পানি তোমার একটা ডিবেঞ্চার দিয়ে দেবে। ডিবেঞ্চার মানে ঋণপত্র, যে ঋণপত্র লেখা থাকবে তুমি ক টাকা দিয়েছো, কোম্পানি তোমায় কত বছর পর টাকাটা ফেরত দেবে, কোম্পানি কত পরিমাণে ইন্টারেস্ট কাটবে, ইন্টারেস্ট দেবে তোমাকে টাকাটার জন্য, কোম্পানি ক টাকা তোমায় ফেরত দেবে, সব ডিটেলে লেখা থাকবে। তো এইটাই হচ্ছে ঋণপত্র, সিম্পল ব্যাপার, ঋণপত্র বা ডিবেঞ্চার। ডিবেঞ্চার এবার বিভিন্ন ধরনের হয়। কি ধরনের হয়, বন্ধকি ডিবেঞ্চার বা মর্টগেজ ডিবেঞ্চার। ধরে নাও যে কোনো কোম্পানি বিশেষ সম্পত্তি বন্ধক রেখে যখন ঋণ গ্রহণ করে, তখন তাকে বন্ধকি ঋণপত্র বলা হয়। এই প্রকার ঋণপত্র বিক্রি করে ঋণ গ্রহণ করা সহজ, কারণ কোম্পানি উঠে গেলে বন্ধকি সম্পত্তি করে যায়। ওকে, ঠিক আছে। নির্দিষ্ট দায়যুক্ত ফিক্সড ডেট ডিবেঞ্চার, অনির্দিষ্ট দায়যুক্ত ফ্লোটিং চার্জ ডিবেঞ্চার। নির্দিষ্ট দায় ক্ষেত্রে যে বিশেষ সম্পদ বহন করে তার ঋণদাতার অনুমতি ব্যতীত সেই সম্পদ হস্তান্তর করা যায় না। অনির্দিষ্ট দায় ঋণপত্রের ক্ষেত্রে সম্পদ বন্ধ রেখে ঋণপত্র বিলি করা হয়েছে, ঋণদাতার অনুমতি ব্যতীত সেই সম্পদ হস্তান্তর করা। দেখো তো কি বলছে, যে বন্ধকি ডিবেঞ্চার মানে হচ্ছে তুমি লোন নিলে, তুমি ধরো 5 লাখ টাকা কোম্পানিকে দিলে, তুমি দেখো কোম্পানিকে দিলে, কোম্পানি তোমার একটা পেপার দিল, তুমি চাইছো যে কোম্পানি যে তোমাকে একটা পেপার দিল, তা পেপারের উপর বিশ্বাস করে তুমি 5 লাখ টাকা কোম্পানিকে ধার দেবে না, ঋণ দেবে না। তুমি বললে পেপার তো নেবই, ডিবেঞ্চার তো নেবই, ঋণপত্র তো নেবই, ঋণপত্র নেবই, তার সঙ্গে বন্ধকও রাখতে হবে। মানে তুমি বললে ঠিক আছে আমি তোমায় 5 লাখ নয় 20 লাখ টাকা দেবো, বাট তোমার যে ফ্যাক্টরি দেয় সেটা আমার কাছে বন্ধক রাখতে হবে। মানে তুমি ফ্যাক্টরির কাগজপত্র তোমার নিজের কাছে রেখে দিলে, আর এই ঋণপত্রে লেখা থাকে পরিষ্কার ভাবে যে এটা বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ মানে লেখা থাকবে যে আমি এই লোকের থেকে 20 লাখ টাকা নিয়েছি, তার এগেনস্টে আমি এত টাকা ফেরত দেবো, এত ডিবেঞ্চার দেবো, সবই লেখা, এত ইন্টারেস্ট দেবো, সবই লেখা থাকবে। তার সঙ্গে আরো একটা কথা লেখা থাকবে যে এর এগেনস্টে আমার ফ্যাক্টরি সেটটা এটা আমার মর্টগেজ আছে। তার মানে কি, তার মানে যতক্ষণ সে টাকা শোধ করে বা তোমার অনুমতি পায়, সে ফ্যাক্টরি সেট সে চাইলেও বিক্রি করতে পারবে না। এবার ধরো না কোম্পানি খুব খারাপ টাইম এসে গেছে, কোম্পানি তোমার টাকা দিতে পারছে না, কোম্পানি উঠে যাওয়ার টাইম এসছে, এখন কোম্পানি আর যাই করুক ওই ফ্যাক্টরি সেটটা আর বিক্রি করতে পারবে না। তোমার এবার দেখছো কোম্পানি খারাপ অবস্থা, কোম্পানি উঠে যাচ্ছে, তোমার টাকা শোধ করতে পারছে না, তুমি গেলে গিয়ে ফ্যাক্টরি সেটটা তুমি বিক্রি করলে, বিক্রি করে যা টাকা হলো তুমি নিয়ে নিলে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে তোমার সুবিধা, বন্ধক রাখলে তুমি মর্টগেজ পেচ্ছ, যে তোমার হাতে একটা জিনিস আছে যেটা তোমার বিপদের সময় ওই ওই টাকা না শোধ করতে পারে, তা তুমি সেটা বিক্রি করে টাকাটা আদায় করতে পারবে, জাস্ট লাইক গ্যারেন্টি। নির্দিষ্ট দায়যোগ্য ঋণপত্র মানে ফিক্সড ডিবেঞ্চার মানে কি, মানে তুমি যে জিনিসটা বন্ধক রেখেছো সেটা তোমার পারমিশন ছাড়া বিক্রি করতে পারবে না।
ফ্লোটিং চার্জ ডিবেঞ্চার কি তোমার পারমিশন ছাড়া বিক্রি করে দিতে পারবে। রিডিমেবল ডিবেঞ্চার মানে এমন ডিবেঞ্চার যেটা ডিবেঞ্চার কেনার সময় বলে দেওয়া থাকে, যে একটা ঋণপত্র বললাম না একটু আগে, ঋণপত্র থাকবে, সেখানে বলা থাকে 50 লাখ টাকা বা এত লাখ টাকার ডিবেঞ্চার এটা, আর 5 বছর পর ফেরত দেওয়া হবে। তার মানে একটা টাইম ফিক্স করে দিল যে এত বছর পর ফেরত দেওয়া হবে। যদি এরকম টাইম ফিক্স করা থাকে তাহলে তাকে বলা হয় রিডিমেবল ডিবেঞ্চার বা পরিশোধযোগ্য, মানে তোমার কবে পরিশোধ হবে সেটা বলে দেওয়া আছে, পরিশোধযোগ্য ডিবেঞ্চার। তারপর কি অপ্রত্যর্পণযোগ্য বা অপরিশোধযোগ্য ডিবেঞ্চার। অপ্রত্যর্পণযোগ্য বা অপরিশোধযোগ্য ডিবেঞ্চার মানে নন রিডিমেবল ডিবেঞ্চার, মানে যে ডিবেঞ্চারে কোনো শোধ করার কথা লেখা থাকে না। কোম্পানি মানে পারপিচুয়াল হয়, মানে অনির্দিষ্ট জন্য একটা কোম্পানির ডিবেঞ্চার আছে, ডিবেঞ্চারে তো সব লেখা আছে 50 লাখ টাকা এত ইন্টারেস্ট দেওয়া হবে, বাট কত বছর পর ফেরত দেওয়া হবে কিচ্ছু লেখা নেই। তার মানে কোম্পানি ডিবেঞ্চারটা এক্সিস্টেন্স আনলিমিটেড হয়ে গেল। কোম্পানি একমাত্র কি, কোম্পানি উঠে যাওয়ার সময়, উঠে না গেলে পরিশোধ করা হয় না। কোম্পানি যখন উঠে যাবে, কোম্পানি কাজ শেষ, তখন হয়তো কোম্পানি সেই টাকাটা পরিশোধ করবে, তার আগে কোম্পানি টাকা পরিশোধ করতে বাধ্য না, বিকজ ওখানে তো কোনো টাইমই লেখা নেই, কোম্পানি ডিবেঞ্চার পরিশোধ করবে কেন। এরপর আছে রেজিস্টার্ড ডিবেঞ্চার। ঋণপত্র ডিবেঞ্চার যদি ক্রমিক নম্বর বসানো থাকে, ঋণদাতার নাম লেখা থাকে, যদি ক্রমিক নম্বর ঋণদাতার নাম লেখা থাকে তাহলে 1 মিনিট। হ্যালো, একটু ওয়েট করালাম। দেখো, তো রেজিস্টার্ড ডিবেঞ্চার কি হচ্ছে, ঋণপত্র যদি ক্রমিক নম্বর বসানো থাকে, ঋণদাতার নাম লেখা থাকে, কোম্পানি ঋণদাতার বইতে ডিবেঞ্চার যদি ঋণ লেখা থাকে, নিবন্ধন করে, মানে কি দেখো, ডিবেঞ্চার যদি হয় এরকম ডিবেঞ্চার দিলে, যে ডিবেঞ্চার একটা সিরিয়াল নাম্বার থাকবে, যে কত নাম্বার ডিবেঞ্চার কি নাম্বার, মানে রেজিস্টার করা থাকবে, সে ডেট নাম্বার ডেট, আর তোমার নাম রেজিস্টার সব যদি কোম্পানির বুকেতে লেখা থাকে একটা লিস্টেতে, যে ডিবেঞ্চার রেজিস্টার, যেমন না এমপ্লয় রেজিস্টার বা স্টুডেন্ট। দেখো তোমরা আমার স্টুডেন্ট, তো আমি হয়তো একটা খাতা মেনটেন করলাম, যেখানেতে তোমাদের নাম টাম লিখলাম, তোমাদের কবে থেকে তোমরা জয়েন করছো সব ডিটেল লিখলাম, তো এটা হচ্ছে স্টুডেন্ট রেজিস্টার, আমি যদি মেনটেন করি না। বাট যদি কোম্পানির ডিবেঞ্চার ওরকম হয় যে দিয়ে দিল ব্যাপার আলাদা, বাট অনেক সময় কি ম্যাক্সিমাম ক্ষেত্রে কোম্পানি মেনটেন করে রেকর্ড, যে কাকে দিলাম, কবে দিলাম, কি নাম্বার ডিবেঞ্চারটা, তো সেরকম যদি কিছু হয় তাহলে সেটাকে বলে রেজিস্টার্ড ডিবেঞ্চার। দেখো এবার হচ্ছে রেজিস্টার্ড ডিবেঞ্চার যদি নর্মাল যদি ডিবেঞ্চার হয়, মানে যাতে কোম্পানির কাছে নাম লেখা নেই, তাহলে কি হয়, তোমার কাছে ডিবেঞ্চার এসছে, তুমি স্যার যাকে ইচ্ছা দিলে সেই গিয়ে টাকা তুলতে পারবে। বাট এবার যদি কোম্পানির লিস্টে তোমার নাম লেখা থাকে, তোমার নাম যদি রেজিস্টার করা থাকে, তাহলে কি তুমি যাকে ইচ্ছা টাকা দিলে সে কি টাকাটা তুলতে পারবে, এরকম করা কি সম্ভব? না, সম্ভব না। তাহলে কি রেজিস্টার ডিবেঞ্চারে এরকম করাটা সম্ভব নয়। তাহলে রেজিস্টার ডিবেঞ্চার হলে কি হবে, তুমি যদি অন্য কাউকে, তোমার তোমার নামে করা আছে, তুমি অন্য কাউকে যদি টাকা তোলাতে চাইলে বা অন্য কাউকে যদি ট্রান্সফার করতে চাও, তাহলে তোমার কোম্পানিকে ইন্টিমেট করতে হবে যে আমি এই লোকটাকে ট্রান্সফার করছি ডিবেঞ্চার, তাহলে কোম্পানি তোমার নামের পরে সেই লোকটার নাম লিখে দেবে, এটাই এখানে বলছে রেজিস্টার। কিন্তু ঋণপত্র হস্তান্তর করতে হলে কোম্পানিকে তা জানাতে হয়, হস্তান্তর দলিল তৈরি করতে হবে, এবং কোম্পানির বইতে স্বত্ব গ্রহীতার নাম নিবন্ধন করতে হবে। অনিবন্ধিত মানে কি, ঠিক উল্টোটা, যেটা আলাদা আলাদা করে বলার দরকার নেই।
শেয়ার ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য দেখো, শেয়ার ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য খুবই বড়সড় পার্থক্য। শেয়ার মানে কোম্পানি বিক্রয়লব্ধ অর্থ মূলধন, কোম্পানি বিক্রয়লব্ধ অর্থ কোম্পানির মূলধন, শেয়ার বিক্রয়লব্ধ অর্থ কোম্পানির মূলধন, কোম্পানি ক্যাপিটাল, শেয়ার থেকে যা আছে সেটা ক্যাপিটাল বলা হয়। বাট ডিবেঞ্চারকে ঋণ বলা হয়, লোন বলা হয়, কিন্তু মূলধন হিসেবে ব্যবহৃত, মানে লোন হলো ক্যাপিটাল এমপ্লয়েড এর মধ্যে আসছে, বাট তুমি ধরো না লোন, এটা ঋণ, এটা ক্যাপিটাল, এটা ঋণ, এটা মূলধন, এটা ঋণ, ঠিক আছে। শেয়ার হোল্ডার কোম্পানির মালিক, ডিবেঞ্চার হোল্ডার কোম্পানির মালিক হতে পারে না। ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টে অংশগ্রহণ, শেয়ার হোল্ডার যেহেতু কোম্পানির মালিক, তারা এরা ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টে অংশগ্রহণ করতে পারে, ডিবেঞ্চার হোল্ডাররা সেটা পারে না। মুনাফায় অংশগ্রহণ, শেয়ার হোল্ডাররা মুনাফা নিতে পারে, ডিবেঞ্চার হোল্ডার শুধুমাত্র ইন্টারেস্ট নেবে, মুনাফা টুনাফা কিছু পায় না, মানে মুনাফার ভাগ না, ও যার ইন্টারেস্ট ফিক্সড সেটাই পাবে, যা ইন্টারেস্ট ফিক্সড সেটাই পাবে, কোনো এক্সট্রা কোনো টাকা বা মুনাফা অংশগ্রহণ পাবে না। কোম্পানির অবসায়ন, মানে কোম্পানি উঠে গেলে যদি কোনো এক্সেস কিউ থাকে শেয়ার হোল্ডারের মধ্যে গণ্য হবে, কোম্পানি উঠে গেলে ঋণপত্রের মালিকরা পাওনা মূল্যে শেয়ারের মূল্যে ফেরত দেওয়ার পুরো পরিশোধ করতে হবে। দেখো কোম্পানি যদি উঠে যায় তাহলে আগে বাইরের লোককে টাকা দিতে, বাইরের লোককে টাকা দিতে হবে, মানে ডিবেঞ্চার হোল্ডারে টাকা দিতে হবে, তারপর যদি কিছু থাকে তাহলে ইকুইটি শেয়ার হোল্ডার দিতে হবে, মানে যেমন প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে ছিল, আগে বাইরের লোককে টাকা দাও, তারপর ঘরের লোককে টাকা দাও, আগে ইকুইটি প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের টাকা দাও, তারপর ইকুইটি দাও, এখানে আগে ডিবেঞ্চারে টাকা দাও, তারপর ইকুইটিদেরকে টাকা দাও। মূল্য ফেরত, এটা কি হয়, পরিশোধযোগ্য হয় না, মানে তোমার কোম্পানি উঠে যাবে তখনই তুমি টাকা ফেরত পাবে, বাট এই ক্ষেত্রে পরিশোধ অপরিশোধ সবই হয়, মানে তুমি আনলিমিটেড হতে পারে, লিমিটেড হতে পারে, তবে প্রেজেন্টলি নিউ রুল অনুযায়ী 20 বছরের বেশি ডিবেঞ্চার করা যায় না, মানে এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিবেঞ্চারটা পরিশোধযোগ্যই হয়ে যায়, ঠিক আছে, সরকারি নিয়ম অনুযায়ী, এটা রিসেন্ট নিয়ম এসছে এটা। শেয়ার হোল্ডার ডিবেঞ্চার হোল্ডারদের মধ্যে পার্থক্য কি, ওই একই ধরনের, শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক, ডিবেঞ্চার হোল্ডার কোম্পানির মালিক না, শেয়ার হোল্ডাররা মুনাফা অংশগ্রহণ করতে পারে, ডিবেঞ্চার হোল্ডার করতে পারে না, শেয়ার হোল্ডাররা ফিক্সড ডিভিডেন্ড পায়, পায় না, ফ্ল্যাকচুয়েটিং হয়, ডিবেঞ্চার হোল্ডার ফিক্সড পায়, শেয়ার হোল্ডারদের কোনো কোম্পানি পরিচালনার অধিকার থাকে, ডিবেঞ্চার হোল্ডার থাকে না, শেয়ার হোল্ডাররা কোম্পানির ভোটাধিকার পায়, কোম্পানি ভোট করতে পায়, কোম্পানি ম্যানেজমেন্টে যেতে পায়, কিন্তু ডিবেঞ্চার হোল্ডাররা পারে না, তো সেম জিনিসগুলোই এখানে বসিয়ে যেতে হবে। এবার আসছে কি টার্ম লোন বা মেয়াদি মূলধন, মেয়াদি ফিনান্সিং। টার্ম লোন বলতে বোঝায় যে স্বল্প মেয়াদি, যে মধ্যমেয়াদি, দীর্ঘমেয়াদি, মানে তিনটে ধরনের টার্ম হয়, শর্ট টার্ম, লং টার্ম, মিডিয়াম টার্ম, মধ্য টার্ম। আমি তোমাকে একটা ছোট উদাহরণ দিয়েছি, তোমার হয়তো টাকা দরকার পড়লো, বাট খুব অল্প সময়ের জন্য, তুমি জানো যে তোমার একটা বড় ছোটখাটো একটা প্রজেক্ট নিয়েছো, কিছু টাকা ধার দরকার, তুমি জাস্ট 2 মাসের মধ্যে টাকাটা শোধ করে দিতে পারবে, মানে তোমার বেশি দিনের জন্য টাকা দরকার নেই, 2 মাসের মধ্যে কাজটা শেষ হবে, টাকা ধার দেবে, 2 মাস ছাড়া তোমার ধরে না মনে হয় 10 মাসের মধ্যে তুমি টাকা শোধ করতে পারবে। তো যদি তাই তুমি লোন কত মাসের জন্য নেবে, 5 বছরের জন্য, নাকি 10 বছর বা 1 বছরের জন্য নেবে? তুমি যদি দেখো তুমি 1 বছরের মধ্যে শোধ করতে পারছো টাকাটা, তুমি 1 বছরের জন্য ধার নেবে, কেন তুমি 5 বছরের জন্য নিয়ে ফালতু ইন্টারেস্ট দিতে যাবে? তো সেটাই হচ্ছে ব্যাপার, যে স্বল্প মেয়াদি, মানে স্বল্প মেয়াদি, তাহলে 0 থেকে 1 বছর অবধি তোমার যে ঋণগুলো থাকে সেটাকে বলে স্বল্প মেয়াদি। এবার মধ্যম মেয়াদি মানে কি, তোমার টাকাটা দরকার বাট একটু বেশি পিরিয়ডের জন্য, খুব বেশি নয় বাট একটু বেশি, মানে ধরো না 1 ইয়ারের বেশি, কারণ 1 ইয়ারে কম হলে তো স্বল্প মেয়াদি হয়ে যাবে, 1 ইয়ারের বেশি বাট 5 ইয়ার্সের কম, তো একে বলে মধ্যম মেয়াদি ঋণ। এবার তোমার টাকা দরকার বিশাল বড় সড়ো, মানে পুরো আলটিমেট অনেক টাইমের জন্য দরকার, মোর দ্যান 5 ইয়ার্স, ঠিক আছে, দীর্ঘমেয়াদী লোন। যেমন ধরো ইকুইটি শেয়ার হোল্ডারের টাকা, ও কি 1 বছর বা 2 বছর বা 3 বছর শোধ করা হয় না, ও অনেক দিন ধরে চলে, একদম কোম্পানির শেষ টাইম অবধি, তো তাই জন্য একে দীর্ঘমেয়াদী বলা হয়। এবার বলছে স্বল্পমেয়াদী ঋণ সংস্থানের পদ্ধতি, মানে কোথা থেকে বা কিভাবে তুমি ঋণ সংস্থান করবেন। ব্যবসায়িক ঋণ, তখন কোনো পণ্য সেবা সরবরাহকারী ক্রেতা তার খরিদ্দারের কাছে পণ্য বিক্রয় করে, তখন সেখানে মূল্যে পরিশোধ দেয়, এবং সেটা দেখো মানে কি হয়েছে দেখো দেখো সিম্পল ব্যাপার, তোমার আজকে 500 টাকার মাল নিতে হবে, এর প্রোডাক্টটা নিতে হবে, কার থেকে, এর থেকে নিতে হবে, এখন তোমার হাতে টাকা নেই, তুমি কি করলে, ব্যাংকের কাছে গেলে, গিয়ে বললে ভাই আমি 500 টাকা দিয়ে আমি মাল কিনবো, 10-15 দিন বা 1 মাস পর আমি মাল বিক্রি করে তোকে 500 টাকা আমি ফেরত দিয়ে দেবো, ঠিক আছে। তো এই তাহলে তুমি লোন নিলে কি লোন নিলে না, অবভিয়াসলি তুমি লোন নিলে, কার থেকে নিলে, ব্যাংকের থেকে নিলে। তা তোমার কিছু, তোমার টাকা ছিল না, তুমি টাকা জোগাড় করে ফেললে,
লোন নিলে আর লোনটা শোধও করে দিলে অল্প টাইমের মধ্যে। বাট যদি এরকম ব্যাপারটা দাঁড়ায় যে তুমি ব্যাংকের কাছে না গিয়ে একেই গিয়ে রিকোয়েস্ট করলে, দেখ ভাই আমার কাছে এখন টাকা নেই, 500 টাকার মালটা এখন আমাকে বিনা পয়সায় দিয়ে দে, আমি 2 মাসের মধ্যে বিক্রি করে তোকে টাকা শোধ করে দেবো। তো ও তোমাকে মালটা ফ্রিতে দিয়ে দিল আপাতত, তুমি 2 মাস পর তাকে টাকা শোধ করলে। বা তুমি কি লোন পেলে কি পেলে না? ইয়েস, তুমি লোন পেলে, তুমি এক ধরনের লোন পেলে। এই লোনটা দেখে আমাদের লোন মনে হয় না, বাট এটাও অ্যাকচুয়ালি লোনের মধ্যেই পড়ছে। যেখানে তোমাকে বাইরে থেকে টাকা নেওয়া দরকার ছিল, সেখানে তোমার টাকা, দেখো তোমার নিজের টাকা নই, তুমি ওইখানে গেলেও তোমার নিজের টাকা লাগছিল না, এখানে গেলেও তোমার নিজের টাকা লাগছে না। এই যখন বিনা পয়সা দিচ্ছে, তোমার আজকে টাকা লাগছে না, 2 মাস পর তুমি টাকা দেবে। বিয়ের থেকে যদি তুমি লোন নাও, তাহলে তোমার নিজের টাকা লাগছে না, 2 মাস পর তুমি বিকে যখন টাকা পেমেন্ট করবে, ব্যাংকে যখন টাকা পেমেন্ট করবে, তখন তোমার টাকাটা লাগবে। তো দেখো এখানে এটাই হলো, এক ধরনের তোমাকে ধার দিল। এ ধার মানে ঋণ, একে বলে ব্যবসায়িক ঋণ বা ট্রেড ক্রেডিট। আর নর্মাল যেটা ক্রেডিটার যেটা বলা হয়। তো এখানে টাইম ফিক্স করা থাকে যে এত বছর পর, বা এত এত বছরটা বলা ভুল হচ্ছে, এত দিন পর টাকাটা শোধ করে দেওয়া হয়, বা এই যা হবে। এগুলো কি কি উপর ডিপেন্ড করে? ব্যবসার রীতিনীতি, মানে তোমার যদি কাস্টমার, তোমার যে কাস্টম, তুমি যদি ভালোভাবে ব্যবসা করো, তোমার যে মার্কেটে ভালো রেপুটেশন আছে, তুমি আরামে ট্রেড ক্রেডিট পেয়ে যাবে। আর যদি তুমি যদি খুব পাবলিক, একদম ঘোরচড়া পাবলিক হও, মানে একদম লোকের টাকা মেরে ছয় খার করেছো, তোমাকে তো ভাই আমি নিজেই টাকা ধার দেবো না, তো ওদেরকে ছেড়ে দাও। তো এটাই হচ্ছে ব্যাপার। খরিদ্দার বা ক্রেতার ঋণ যোগ্যতা বা সুনাম, ওই যেমন বললেন সুনাম, মার্কেটে সুনাম, মাল কেন নিচে আছে, তার ক্যাপাসিটি, সে কি ঋণটা পরিশোধ করতে পারবে, মানে তার তার ইচ্ছা আছে ঋণ পরিশোধ করা, সে খুব ভালো লোক। বাট হয়তো কোম্পানির অবস্থায় তুমি দেখেই বুঝতে পারছো যে ভাই আজকে যদি দেখে 1 লাখ টাকার মাল ধার দিই, ও আমার টাকা শোধ করতে পারবে না। লোকটা ভালো, সবই ভালো, লোকটা তোমার চিটিং বাজও নয়, লোকের টাকা মারেও না, বাট কোম্পানির অবস্থাটাই ভালো নেই। তুমি তাহলে তার থেকে কি করে এক্সপেক্ট করছো যে তুমি, সরি, তুমি তাহলে তার থেকে কি করে এক্সপেক্ট করছো যে তুমি তার থেকে টাকাটা পাবে? ঠিক আছে। আর কি মূলধনের ব্যয়, কস্ট অফ ক্যাপিটাল, আর প্রতিযোগিতার মাত্রা, মানে কতখানি কম্পিটিশন আছে, যত বেশি কম্পিটিশন থাকবে তত ধারে কাজ হবে, তাই না? ফড়িয়া বা ফ্যাক্টরিং, খুব ভালো জিনিস এটা, ফড়িয়া বা ফ্যাক্টরিং, ঠিক আছে, একটু বুঝো, মন দিয়ে শোনো। দেখো আজকে আমি, ধরে নাও কাকে কি করি, কাকে 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 ধরি, কাকে মুরগি ধরি, হ্যাঁ ইন্দ্রজিৎকে, ইন্দ্রজিৎকে আমি 2 লাখ টাকা ধার দিলাম, 2 লাখ টাকা ধারে মাল দিলাম। ইন্দ্রজিৎ আমার কি হয়ে গেল, ডেটার হয়ে গেল। আমি ইন্দ্রজিতের কি হলাম, ক্রেডিটার হয়ে গেলাম। ইন্দ্রজিৎ আমার ডেটার, আমি ইন্দ্রজিতের ক্রেডিটার। 2 লাখ টাকা মাল ধার দিলাম। এখন ইন্দ্রজিৎ কি করলো, আমার টাকাটা সালতে গেলো, মানে আমাকে আর টাকা দিচ্ছে না। আমি রোজ যাচ্ছি, এই দেই না দেই না দেই না দেই না, ও বলছে নেই 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 নেই। আমি রোজ যাচ্ছি পেট্রোল খরচা করে, ও রোজ আমাকে পাঠিয়ে দিচ্ছে ফেরত। তো এরকম বিরক্ত হয়ে গেছি, 2 লাখ টাকা ব্যাপার আছে, 6 মাস হলো, 7 মাস হলো, 8 মাস হলো, এবার আমার মাথার ধৈর্য শেষ। একবার আমি ওকে কিছু বলতেও পারছি না, একটা সম্পর্ক আছে, বা আমার হয়তো সেরকম সোর্স নেই যে আমি ওকে জোর জবরদস্তি কিছু বলবো। তো আমি কি করলাম, দাদাকে ডাকলাম, দাদা, পাড়ার দাদাকে বললাম, এই দেখ ভাই, ইন্দ্রজিৎ থেকে আমি 2 লাখ টাকা পাই, তুই টাকাটা আদায় করে দে, আমাকে এত পার্সেন্ট দিবি, তোর এত পার্সেন্ট, মানে আমি ধরে নিয়েছি টাকাটা আমার পুরো মার গেছে। তো লাস্ট উপায় হিসেবে আমি কি করলাম, আমি পাড়ার দাদাকে ডাকলাম, যে টাকাটা রিকভারি করে দে, তোর এত আমার এত, ঠিক আছে, বা আমাকে এত টাকা দিয়ে দে, তুই তারপর বুঝে নে টাকাটা কিভাবে রিকভারি করে, তোর ব্যাপার, আমাকে 2 লাখ টাকার মধ্যে আমাকে আপাতত 1,25,000 দিয়ে দে, বাকি তুই বুঝে নে তুই কিভাবে টাকা আদায় করবি, যা টাকা আদায় করবি তোর টাকা। তো এরকম একটা, একেই বলে ফ্যাক্টরিং ব্যবসা। কি বলছি দেখি, ফড়িয়া বা আড়তদার ফ্যাক্টর বলা হয়, এবং তার ব্যবসাকে ফড়িয়া ব্যবসা বলে। যখন কোনো প্রতিনিধি ব্যবসায়িক চালানকৃত ঋণ ক্রয় করে এবং সে ফার্মের ডেটরদেরকে ক্রয় করে, ডেটরদের ক্রয় করে, যেমন বললাম না, ডেটরদের ক্রয় করে, ক্রয় করে মানে কি, আমার 2 লাখ টাকা আমি পাচ্ছি না, আমি লোকটাকে বললাম যে ভাই তুই আমাকে 1,25,000 টাকা দিয়ে দে, দিয়ে এই ডেটর তোর, মানে এর থেকে তুই আর বুঝে নে ক টাকা আদায় করতে পারবি, 2 লাখ টাকা যা আদায় করতে পারবি। তো আমি কি করলাম, আমি ডেটরকে বিক্রি করে দিলাম, আর আমার ডেটরের প্রতি রেসপন্সিবিলিটি নেই। ও বেশি বার করুক কি কম বার করুক, না বার করতে পারুক, সবই ওই ওর দায়িত্ব। আমি আমার 1,25,000 ওই লোকটার থেকে আদায় করলাম, যেমন ধরো না, আমি হয়তো, আবার বলছি ঘুরিয়ে, ইন্দোর থেকে 2 লাখ টাকা পাই আমি। এখন গৌরিককে আমি বললাম যে ভাই দেখ, এরকম এরকম ব্যবস্থা, তোর তো ভালো বন্ধু আর তুই টাকা আদায় করতে পারবি, তুই এক কাজ কর, তুই ওর ব্যবস্থাটা বুঝে নে, আমাকে ভাই 1 লাখ টাকা দিয়ে দে। তো গৌরিক আমি 1 লাখ টাকা দিল, বলে দাদা এই না, আর তুমি টেনশন ছেড়ে দাও ইন্দ্রজিতের ব্যাপারে, ওর ব্যাপারে আমি বুঝে নেবো, আর তোমাকে ওর নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ও কি করলো, ওই 1 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকার ডেটরকে কিনে নিল। এখন ও ইন্দ্রকে খুব চাপ দিল, এই দিল ওই দিল, ইন্দ্র থেকে 1,75,000 বার করতে পারলো। তো গৌরিক জানে যে দাদাকে আমি 1 লাখ টাকা দিয়েছি, আর আমি 1,75,000 বার করতে পেরেছি। তার মানে গৌরিকের লাভ কত হলো, 75,000 টাকা। এই হচ্ছে ব্যাপার, ফ্যাক্টর আর কিছু না, ফ্যাক্টর শুধু পড়ে নেবে।
শুধু পড়ে নেবে, আর কিছু না। কি বলে দেখো, ডেট অফ বিক্রি ফার্মটা তৎক্ষণিক অর্থ সংস্থান করে, বা যা আছে সব লিখে নেবে, যা বইতে আছে এটাতে কপি করে বসিয়ে নেবে। বাণিজ্যিক হুন্ডি, বিলস অফ এক্সচেঞ্জ, এটাও বলে কি জিনিস। দেখো, আজকে আমি ইন্দুজিৎকে 2 লাখ টাকা ধার দিয়েছিলাম, ধার দিয়ে বড্ড বড় ঠকে গেছি, টাকা আদায় করতে পারিনি, অনেক ঝামেলা এই আছে। আবার ইন্দ্রজিৎ আমার কাছে এসছে, ইন্দ্রজিৎ এবার ধরে আমায় পেটায়, বলে আর কাউকে পেলে না, আমাকে ধরে টানছো। তো ইন্দ্রজিৎ আমার কাছে আবার এসছে 2 লাখ টাকা ধার নিতে, 2 লাখ টাকার মাল ধারে নিতে। আর না ভাই না, আমি মাল দেবো না। এখন এবার দেখছি বড় সড়ো পার্টি, 2 লাখ টাকা ধার দিতে তো পারবো না, কি করবো না করবো, আমি খুব টেনশনে আছি। না তো বলে দিয়েছি, বাট নিজের মনে মনে টেনশন আছে, বড় পার্টি চলে যায়, বড় পার্টি চলে যায়। তো আমি ওকে বললাম, ইন্দ্রজিৎ এক কাজ কর, একটা লেটার আমি বানাচ্ছি, তুই তো আমায় ক মাস পর টাকা দিবি, 3 মাস পর, ঠিক আছে। আমি লেটারে লিখবো যে পে আমার নাম, ঠিক আছে, কার নাম, আমার নাম বিশ্বজিৎ, ₹2 লাখ আফটার 3 মান্থ, ঠিক আছে, বলে আমি কি করলাম, আমি ওকে দিয়ে সই করে নিলাম। তো তাহলে কি হবে, ও আমাকে 2 লাখ টাকা দেবে কিছুদিন পর, সই করে নিল, ঠিক আছে। আমি সই করে নিলাম। তো এবার আমি ডকুমেন্টটা নিয়ে নিলাম, একটা স্ট্যাম্প পেপারে পুরো একদম সিগনেচার টিগনেচার করে নিলাম, যে ও এ করলো যে আমাকে টাকা দেবে 2 মাস পর। একেই বলা হয় বাণিজ্যিক হুন্ডি। কি বলা হয়, বাণিজ্যিক হুন্ডি। কি বলা হয়, বাণিজ্যিক হুন্ডি। পে আমার নাম দিয়ে দিলাম, এত অ্যামাউন্ট দিলাম, তার নিচের মধ্যে অ্যাকসেপ্টেন্স মানে অ্যাকসেপ্টেড বলে ইন্দ্রজিৎ সই করে দেবে। তাহলে ইন্দ্রজিৎ অ্যাকসেপ্ট করলো যে আমাকে বিশ্বজিৎকে এত টাকা পেমেন্ট করবে 1 মাস পরেতে। তাহলে এটা কিন্তু অনেক লিগালাইজ হয়ে গেল। ইভেন এটা এতটাই লিগালাইজ যে এই আমার হয়তো 3 মাস পরও আমাকে 2 লাখ টাকা দেবে, বাট আমার 2 মাসের মাথায় টাকার দরকার পড়ে গেছে। আমি ব্যাংকে গিয়ে যদি এই হুন্ডিটা দেখিয়ে দিই যে আমি দেখো এরকম একটা প্রমিস পেয়েছি একটা লোকের থেকে, আমি টাকা পাবো, কিন্তু আমার এখন হুট করে টাকার দরকার আছে, আপনি আমায় কিছু ব্যবস্থা করতে পারেন, তো ওরা এই পেপারটাকে নিজের কাছে বন্ধক রেখে আমাকে টাকা ধার দিয়ে দেবে। তারপর ওরা বুঝে নেবে, ওর থেকে টাকা আদায় করে নেবে 3 মাস পরে গিয়ে। এটি বলছে বাণিজ্যিক হুন্ডি। এক্ষেত্রে ধারে পণ্য বিক্রেতা ডেটর বা ধারে পণ্য ক্রেতার উপর চাহিদা মাত্র দেয়, বা পে অন ডিমান্ড, বা নির্দিষ্ট সময়। হ্যাঁ, আমি যেমন বললাম না যে অন 3 মান্থ আফটার, আরেকটাও হয় হুন্ডি যেখানে লেখা থাকে পে বিশ্বজিৎ চক্রবর্তী অন ডিমান্ড, মানে যখন ও চাইবে তখনই তাকে দেওয়া হবে। যেমন চেক, চেকও কিন্তু একটা বাণিজ্যিক হুন্ডির মধ্যেই পড়ে, বাট চেকের অনেক স্পেশাল কিছু বৈশিষ্ট্য থাকার জন্য ওকে আলাদা চেক নামে ডাকা হয়। চেক কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, চেক কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে শর্ট ক্ষেত্রে ধরে না, অন ডিমান্ড হয়। অন ডিমান্ড হয় মানে যখনই চেকটা শো করতে হবে তখনই টাকা দিতে হবে। চেকের মধ্যে লেখা থাকে না, দেখবে সবার প্রথমে কি লেখা দেয়, পে, তারপর তোমার নাম লিখতে হয় যাকে পে করছো, নিচে অ্যামাউন্ট লিখতে হয়, উপরে ডেট লিখতে হয়, ঠিক আছে। তো এইটাই হচ্ছে চেক, ওরকমই বাণিজ্যিক হুন্ডি, যেটা ধারে ক্রেতা পণ্য স্বীকার করে নেয় এবং বিক্রেতার কাছে ফেরত পাঠায়। তো কি করে, এই পণ্যটা কি করে, ধারে পণ্য ক্রেতা মানে ক্রেডিটার, যে কিনছে, সে মাল ধারে কিনছে, সে স্বীকার করে মানে অ্যাকসেপ্ট করে, যেটা আমি বললাম, তারপর কি করে, তারপর ফেরত পাঠায়, ঠিক আছে। এবার এটাই তুমি একটু পড়বে, এটা হস্তান্তরযোগ্য, যেমন ধরুন আমি বললাম ব্যাংকের কাছে দেওয়া যেতে পারে হস্তান্তরযোগ্য। কমার্শিয়াল পেপার বা কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক পত্র, ওটা ওরকম কোম্পানি করে, সিপি কমার্শিয়াল পেপার, কোম্পানি ধরুন ধার নেওয়া, ডিবেঞ্চারের মধ্যেই ব্যাপার, একটা পেপার হয়, ডিবেঞ্চার একটু লং টার্মের জন্য হয়, আর কমার্শিয়াল পেপার শর্ট টার্মের জন্য হয়, ঠিক আছে। ব্যাংক ঋণ বা লোন, তুমি কি হচ্ছে ব্যাংক ঋণ নিচ্ছ, লোন নিচ্ছ, মানে সবই শর্ট টার্মের মধ্যে চলছে। ব্যাংকে ঋণ নিলে তা তোমার কি হলো, লোন নিচ্ছ, লোন নিলে কি হলো, শর্ট টার্ম হলো। এটা দেখো আমার বেশি বোঝানোর দরকার নেই, তোমরা এটা দেখেই পড়তে পারবে। ব্যাংক লোন এমন বড় সড়ো কিছু না। ব্যাংক ওভারড্রাফট, ধরো তোমার ব্যাংকেতে 5 লাখ টাকা আছে, এখন তুমি ব্যাংক থেকে ক টাকা তুলতে পারবে ভাই দাদা, বা ক টাকা চেক লিখতে পারবে, ম্যাক্সিমাম 5 লাখ টাকা। তা ব্যাংক অ্যাকাউন্টে ক টাকা আছে, 5 লাখ টাকা, তুমি ম্যাক্সিমাম কত চেক লিখতে হবে, 5 লাখ টাকা। এখন তোমার একটা চেক লিখেছো, বা চেকের দরকার যেটা ভ্যালু হচ্ছে 5 নয় 7 লাখ টাকা। এবার চেকটা তোমায় দিতে হবে বা দিয়ে দিচ্ছ, বা এখন চেকটা হিট করবে, বা তুমি 7 লাখ টাকার চেক অনেক আগেই দিয়েছিলে একটা লোককে, বাট এখন খরচা হয়ে তোমার ব্যাংকে 5 লাখ টাকা পড়ে আছে, আর তুমি দেখতে পাচ্ছ 5 দিনের মধ্যে ওই লোকটা 7 লাখ টাকার চেকটা ডিপোজিট করে দেবে, ব্যাংকে বাউন্স করে যাবে চেকটা। তুমি এখন ব্যাংক ম্যানেজারকে গিয়ে রিকোয়েস্ট করলে, ব্যাংক ম্যানেজারকে, যে দাদা দেখুন আমার এরকম অবস্থা, আপনি কি আমায় একটু হেল্প করতে পারেন, যে আমাকে কিছুদিনের জন্য কি কিছু ক্রেডিট ফেসিলিটি দিতে পারেন, মানে আমার কাছে তো 5 লাখ আছে, আমাকে যদি আরো 2 লাখ টাকা ক্রেডিট দেন তাহলে কিন্তু খুব ভালো হয় স্যার।
তো এরকম কাকুতি মিনতি করে তুমি ব্যাংক ম্যানেজারকে রিকোয়েস্ট করলে, ব্যাংক ম্যানেজার তোমার রিকোয়েস্ট অ্যাপ্রুভ করলো আর তোমাকে 2 লাখ টাকার ক্রেডিট ফেসিলিটি দিয়ে দিলো বা ওভারড্রাফট দিয়ে দিলো, মানে তোমার 5 লাখ টাকা তো আছেই, আর তুমি চাইলে 7 লাখ টাকা তুলতে পারবে, তা তোমার ব্যাংকের নেগেটিভ ব্যালেন্স -2 লাখ হয়ে যাবে। আমাদের ব্যাংকে হয় কোনোদিন এরকম? বাট এই ক্ষেত্রে তুমি যে স্পেশাল একটা রিকোয়েস্ট করো, তা তোমার কি হয়ে যাবে, 2 লাখ টাকা করে দেবে। তা তোমার 5 লাখ টাকা আছে বা 2 লাখ টাকা তুলতে হবে, এবার তোমার কি করতে হবে, তুমি যেমন প্রমিস করেছো বা যা একটা টাইম বলে থাকবে যে 1 মাসের মধ্যে তুমি এই 2 লাখ টাকা ব্যাংকে ফেরত দিয়ে দেবে, যে ব্যাংক তোমাকে 5 লাখের বদলে 7 লাখ তোলার পারমিশন দিল, এই 2 লাখ টাকা এক্সট্রা দিল, এই এক্সট্রাটা তুমি ফেরত দিয়ে দেবে, ঠিক আছে, এক্সট্রা তুমি ফেরত দিয়ে দেবে যেই টাইমের মধ্যে। এটা তো এক ধরনের ঋণই হলো না? এবার এটা কে দেয়, এটা কখন দেবে, যদি আমানতকারী সুনাম থাকে। এবার দেখো তোমাকে আমাকে তো দেবে না, বা যদি আমানতকারী দেখে যে যে আমাকে রিকোয়েস্ট করলো সে আমার সাথে অনেক দিনের সম্পর্ক, ব্যাংকের সাথে অনেক টাকার লেনদেন করে, অনেক ব্যাংক ওর থেকে মানে সেলফ পায়, মানে ব্যাংকের বড় একটা কাস্টমার, তো তাকেই দেবে, আমাকে আর তোমাকে দেবে না। ক্রেডিট ওট মানে ঋণযোগ্য ক্ষমতা, ধরে নাও যে যাকে ঋণ দিচ্ছে তার হয়তো ক্যাপাসিটিই নেই ঋণটা শোধ করার, মানে ঋণের মেরে দেওয়ার চান্স বেশি আছে, তাকে দেবে না, ঠিক আছে। ব্যাংকের সঙ্গে সম্পর্ক, ধরে নাও তোমার কোম্পানি খুব বড়, সবই ঠিক আছে, কিন্তু ব্যাংকের সাথে তোমার সম্পর্ক খুব একটা ভালো না, বা সবে তুমি ব্যাংক অ্যাকাউন্ট খুব নতুন নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছো, তোমায় কি ট্রাস্ট করে এত টাকা দেবে, দেবে না। ঋণগুলোতে আর্থিক সচ্ছলতা বা ফিনান্সিয়াল সলভেন্সি, মানে কোম্পানির ফিনান্সিয়াল কন্ডিশন কিরকম, কোম্পানির ফিনান্সিয়াল কন্ডিশন যদি ভালো হয় তোমার ওভারড্রাফট পেতে সুবিধা হবে, আর যদি খারাপ হয় তাহলে ওভারড্রাফট পেতে পাবে না। এবার গল্প হচ্ছে তোমাকে ধরো না 5 লাখ টাকার মধ্যে ওভারড্রাফটে তোমার 2 লাখ টাকা এক্সট্রা ফেসিলিটি দিয়ে দিল, এখন তোমার ইন্টারেস্ট ক টাকার উপর কাটবে, দাদা 2 লাখ টাকার উপর কাটবে। এবার ধরে নাও তোমার দেখা গেল যে 5 লাখ 7 লাখ টাকার চেক না, ওটা 6 লাখ টাকার চেক ছিল, তাহলে ওরা তোমার কাছে 2 লাখ টাকা কিন্তু দিয়ে দিল, তুমি এমার্জেন্সির জন্য 7 লাখ টাকা তুমি অ্যাপ্রুভ করে নিচ্ছ, তুমি 7 লাখ টাকা অ্যাপ্রুভ করে নিয়েছো, ঠিক আছে। বাট তোমাকে আহ, তুমি 7 লাখ টাকা অ্যাপ্রুভ করেছো, বাট তোমার 6 লাখ টাকা চেক ডিপোজিট হয়েছে, মানে তোমার 2 লাখ টাকার মধ্যে মাত্র এই 2 লাখ টাকার মধ্যে মাত্র 1 লাখ টাকা ইউজ হলো, আর 1 লাখ টাকা তুমি তুললেই না, মানে ঋণ নিলে না। তো সেক্ষেত্রে কি হবে, তোমাকে ইন্টারেস্ট অনলি যেই টাকাটা তোমার ইউজ হলো 1 লাখ টাকা, সেই টাকার উপর দিতে হবে, যে টাকাটা তোমার ইউজ হলো না তার উপর দিতে হবে না। আবার ধরে নেওয়া যাক 5 লাখ আর 2 লাখ তোমার ঋণের অ্যামাউন্ট, 5 লাখ তোমার ডিপোজিট আর 2 লাখ তোমার ওভারড্রাফট করা আছে। এখন 2 লাখের মধ্যে তোমার ধরে নাও 6.5 লাখ টাকা তুমি চেক ডিপোজিট করলে, মানে চেক ডিপোজিট মানে চেক উইথড্র করলে, তাহলে কি হলো, তোমার 5 লাখ টাকা পুরোটা ইউজ হলো, আর 2 লাখের মধ্যে 1.5 লাখ তোমার ইউজ হলো, তাহলে তোমার 50,000 টাকা এখনো ঋণটা পড়ে আছে, তুমি আনইউটিলাইজ। তা তুমি এই 50,000-এর উপর কোনো তোমাকে কি দিতে হবে না, 50,000-এর উপর তোমাকে ইন্টারেস্ট দিতে হবে না, ইন্টারেস্ট দিতে হবে অনলি যে 1.5 লাখ টাকা এক্সট্রা তোলা হয়েছে, এই 6,50,000 মধ্যে 5 লাখ প্লাস যে 1.5 লাখ টাকা তোলা হয়েছে, ওই 1.5 লাখের উপর তোমাকে ইন্টারেস্ট দিতে হবে। রো ঋণ বা ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট মানে হচ্ছে কোম্পানির মধ্যে তোমার যে স্টক আছে, সেই স্টককে ইউজ করে, যেমন ধরুন এখানে কি বলছে গো, প্লেজ বা হাইপোথেটিকেশন ইত্যাদি ধরনের জামিন রেখে কোম্পানির চুক্তি অনুযায়ী ঋণগ্রহীতা ব্যাংকের কাছে লোন করে, মানে তোমার যে হাইপোথেটিকেশন বা তোমার যে কোম্পানির স্টক বা কোম্পানির ধর কোনো প্রপার্টি, সেটাকে যদি ঋণ লেখে কিছুদিনের জন্য, মানে শর্ট টার্মের জন্য যদি কোম্পানি লোন নিয়ে থাকে, তাহলে সেটাকে বলা হয় ক্যাশ ক্রেডিট লোন, ব্যাংকের থেকে নেওয়া যায়, ঠিক আছে। এবার ক্যাসকেড লোনের মধ্যে স্পেশাল ফেসিলিটি কি হবে, ওই একই ধরনের ব্যাপার, তোমাকে হয়তো 5 লাখ টাকা লোন দিচ্ছে, বাট তুমি তোমার দরকার পড়েছে মাত্র 3 লাখ টাকা, 3 লাখ টাকা উইথড্র করে তুমি কাজ করেছো, তাহলে তোমাকে ইন্টারেস্ট দিতে হবে আর শোধ করতে হবে 3 লাখ টাকা, ইন্টারেস্ট তোমাকে 3 লাখের উপর দিতে হবে, যদিও তোমার 5 লাখ অ্যালাউড ছিল, আর তুমি ইন্টারেস্ট দেবে য টাকা তুলেছো তার উপরে, বাকি 2 লাখের উপর তোমার কোনো ইন্টারেস্ট দিতে হবে না। বিলের বার্তাকরণ, এটা হচ্ছে ব্যাংকের কাজ, মানে ব্যাংক তোমাকে যে হেল্প করে। বিলের বার্তাকরণ মানে কি, তোমার যে বললাম না বিলস অফ এক্সচেঞ্জ তুমি নিলে, আমি ইন্দ্রজিৎ থেকে বিলস অফ এক্সচেঞ্জ নিলাম 3 মাসের জন্য, বিলস অফ এক্সচেঞ্জ। এখন 3 মাসের আগে মানে 2 মাসের মাথায় আমার টাকার খুব দরকার পড়লো, আমি ব্যাংকের কাছে গেলাম, গিয়ে বললাম দাদা বিলটা রাখুন, আমাকে কিছু টাকা দিন, আর আপনি ইন্দ্রজিতের থেকে টাকাটা আদায় করবেন, এই বিলটাকে দেখি আমি লিখে দিলাম যে আপনার নাম, যে আমি আপনাকে বিলটা দিলাম লিগালি, যে এবার আপনি টাকাটা আদায় করবেন। তো ব্যাংক যে তোমাকে বিলটা ভাঙিয়ে দিল, মানে ধরো না 5 লাখ টাকা বিল হলে ব্যাংক কিন্তু তোমায় 5 লাখ টাকা দেবে না, কারণ 5 লাখ টাকা ব্যাংক 1 মাস পরে পাবে, তোমার কাছে কিছু টাকা কেটে ধরে নাও তোমার 4.5 লাখ টাকা তোমাকে দেওয়া হবে। দেখো তুমি যদি ডাইরেক্ট ইন্দ্রজিতের থেকে টাকাটা ভাঙাতে 3 মাস পর, তুমি ইন্দ্রজিতের থেকে 5 লাখ টাকা পেতে, বা যেহেতু 1 মাস আগে তুমি ব্যাংকের কাছে রিকোয়েস্ট করে টাকাটা ধার দিচ্ছ, ব্যাংকের কাছে টাকাটা নিচ্ছ, তাই তুমি 5 লাখ পাবে না, 4,50,000 টাকা পাবে, বাকি 50,000 টাকা তোমার ব্যাংক নিজের কমিশন হিসেবে রেখে দেবে। সেটা ডিপেন্ড করে ব্যাংক টু ব্যাংক, আর টাইম টু টাইম ভ্যারি করে, সেটা আমি কোনো ফিক্সড অ্যামাউন্ট বলছি না। তো এই যে প্রসেস ব্যাংক তোমায় করে দিল, এটা কি বলা হয়
বিলের বাট্টাকরণ, একই বলা হয় বিলের বাট্টাকরণ। তো এবার দাদন বা অ্যাডভান্স। কার্বির পজিশনে যখন নগদ অর্থের খুব প্রয়োজন হয়, খুব প্রয়োজন তখন কোম্পানি দাদন বা অ্যাডভান্স অধিকৃত মূলধন বন্ধক রেখে, ঋণপত্রগুলি বন্ধক রেখে বা ধরুন কারবারের কাজপত্র বন্ধ রেখে যদি অ্যাডভান্স দেয়, অ্যাডভান্স মানে নর্মাল অ্যাডভান্স মানে ধার নেওয়া, ঠিক আছে, দাদন। তো কোম্পানির নগদ অর্থের খুব প্রয়োজন হয় তখন পয়সা দিয়ে ব্যাংকের কাছে তার অধিকৃত ঋণপত্রগুলি মানে যা আছে, ঋণপত্র ব্যাংকে সুদের প্রদান, ব্যাংক সুদের প্রতিদানে ঋণপত্রগুলি জামিন রেখে, মানে তোমার যদি কোনো শেয়ারের ডিবেঞ্চার ইন্টারেস্ট করা থাকে বা তুমি যদি কোম্পানি কোনো ডিবেঞ্চার নিয়ে থাকো, সেই ডিবেঞ্চার বা সার্টিফিকেট গুলো কোম্পানির কাছে বন্ধক রাখতে হয়, বন্ধক রেখে তুমি যদি অ্যাডভান্স নাও তাহলে হয়, এটা শর্ট টার্ম হয়, ঠিক আছে। তাহলে আপাতত তোমাকে আজকে এই অবধি করালাম, নেক্সট ক্লাসে আরো বেশি ডিটেলে করাবো।